This video is not suitable for all ages. Viewer discretion is advised. আমার ছোট ভাইয়ের নাম আরিফ, ছদ্মনাম। আমার ভাই পেশায় একজন ডাক্তার। সে মূলত একজন প্যাথোলজিস্টের কাজ হচ্ছে অটোপসি করা, আর সেই অটোপসি থেকে প্রাপ্ত ডেটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা। আমার ভাই প্যাথোলজিস্ট হওয়ার কারণে তাকে প্রায় সবসময় অটোপসি করতে হতো। আমার ভাইয়ার আসল নাম বললে অনেকেই চিনবেন, তাই আমি তার আসল নাম শেয়ার করছি না। আমার ভাইকে প্রায় দিনই অটোপসি করতে হতো, আর মাঝে মাঝে তার বাসায় আসতে অনেক দেরি হয়ে যেত। আমার ভাইয়ের নিজস্ব গাড়ি না থাকার কারণে বাসায় যাওয়া আসা নিয়ে অনেক সমস্যা হতো। আমার ভাই যে বাসায় থাকে তার কয়েক মিটার আগেই একটা খ্রিস্টিয়ান সেমিট্রি আছে। আমার বাবার বাসায় গাড়ি পার্কিং এর সুবিধা ছিল না, কারণ তার বাসার সামনের রাস্তাটা অনেক ছোট হওয়ায় সেখানে গাড়ি ঢুকতে পারতো না। তাই আমার ভাইকে প্রতিদিন সেই সেমিট্রির সামনে দিয়ে হেঁটেই আসতে হতো। সবকিছু এভাবেই নিয়ম করে চলছিল। আমি যখন প্রেগন্যান্ট হই তখন আমি আমার বাবার বাড়িতে কয়েকদিন থাকার জন্য চলে আসি। উল্লেখ্য, আমার ভাই আমার মা বাবার সাথেই থাকতো, আর আমার মাও পেশায় একজন সিনিয়র ডাক্তার ছিলেন। তিনি আমার ভাইয়ের কর্মস্থলে অনেক দিন কর্মরত ছিলেন জন্য তাকে সেই হাসপাতালে সকলেই চিনত আর অনেক সম্মান করত। আমার ভাইয়ের ফোনে একদিন রাত 8টার পরে একটা কল আসে অটোপসি করার জন্য। লাশ নাকি হাসপাতালে নিয়ে আসা হচ্ছে, আর তাই তাকে অটোপসি ডিপার্টমেন্টে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়। তাই আমার ভাই রাতের খাবার খেয়ে হাসপাতালে চলে যায়। রাত 12টার বেশি বাজলে আমার ভাই বাসায় আসছে না দেখে আমার মা তাকে ফোন দেয়, কিন্তু সে রিসিভ করে না। আমার মা তখন হাসপাতালে একজন স্টাফকে ফোন দেন আর তাকে বলেন আরিফের খোঁজ নিয়ে আমার মাকে জানাতে। স্টাফ রীতিমতো আরিফকে খুঁজতে অটোপসি রুমে চলে যায় আর দেখে সে বলছে, এই দেখো, জমাট বাঁধা রক্ত। মানুষটি আজ সকালেও জীবিত ছিল, আর তার রক্ত আমাদের মতোই সারা শরীরে প্রবাহিত হচ্ছিল। এসব শুনে আমার ভাইকে খুঁজতে আসা স্টাফ বলেন, স্যার, আপনারা ডাক্তার মানুষ আর আমরা হলাম অশিক্ষিত মানুষ, আমরা কি এত কিছু বুঝি? এই কথা শুনে আমার ভাই পেছনে ফিরে তাকিয়ে অবাক হয়ে বলে, আরে ইব্রাহিম, তুমি আমার পিছনে কখন এলে? আমার মা যে স্টাফকে ফোন করেছিলেন তার নাম ইব্রাহিম। ইব্রাহিম আমার ভাই আরিফের কথা শুনে অবাক হয়ে যায় আর বলে আমার মা তাকে ফোন করে আরিফের মানে আমার ভাইয়ের খোঁজ নিতে বলেছেন জন্য সে এখানে এসেছে। তাকে ইব্রাহিম জিজ্ঞাসা করে সে কার সাথে কথা বলছিল, আর উত্তরে ভাই বলে, এত রাতে কি নেশা করে এসেছো নাকি? আমি তো তোমার সাথেই কথা বলছিলাম। গত 40 মিনিট অর্থাৎ 30-40 মিনিট যাবৎ তুমিই তো এসে আমাকে বললে তোমার একা একা ভালো লাগছে না, তাই তুমি আমাকে সাহায্য করতে এলে, আর এখন আমার সাথে ফাজলামো করছো। এই কথা শুনে ইব্রাহিম নির্বাক হয়ে যায়। আমার ভাইকে বলে সেখান থেকে চলে আসে। আমার মাকে ফোন দিয়ে সবকিছু জানায়। আমার মা তার কথা শুনে বিশ্বাস করেনি, কারণ তিনি ডাক্তার মানুষ। বিজ্ঞানের বাইরে কোনো কিছু চিন্তা করতে তার ইচ্ছে করে না। সেদিন রাতে আমার ভাই অনেক রাত করে বাসায় ফেরে। পরদিন সে সকালে উঠে আবার হাসপাতালে চলে যায়। আজ আবার তাকে একটি অটোপসি করতে হবে জানানোর জন্য ফোন আসে এবং তার আসতে দেরি হবে বলে আমরা খেয়ে শুয়ে পড়ি। আমার মা রাতে আমার ভাইকে ফোন দিয়ে না পেয়ে আজ আবার ইব্রাহিমকে ফোন দেন আর আমার ভাই কোথায় আছে জানার জন্য। কিন্তু অবাক করা বিষয় যে ইব্রাহিম আজ আবার আগের মতোই রাতে কথাগুলোই বলছে, একেবারে সেম টু সেম। তার কথা শুনে আমার মায়ের মনে হচ্ছিল তিনি গতকালকের এই সময় আবার ফিরে গেছেন। আমার মা আগের দিন ইব্রাহিমকে যে কল দিয়েছিলেন তার রেকর্ড খুঁজতে থাকেন, কিন্তু তিনি রেকর্ড খুঁজে পান না। রাতে আমার ভাইয়ের বাসায় আসার জন্য আমার মা অপেক্ষা করতে থাকেন। আমার ভাই গতকাল রাত 2:10-এর মাঝামাঝি সময় বাসায় ফিরেছিলেন। আমার মা লক্ষ্য করলেন আমার ভাই আজও সেই একই সময়ে বাসায় এসেছে। এবারে আমার মা অনেক ভয় পেয়ে যান, কিন্তু আমার সাথে কিংবা আমার ভাইয়ের সাথে কিছু শেয়ার করেননি। আমার মা সেদিন আমার ভাইয়ের কাছে যে লাশের অটোপসি করেছে তার নাম জানতে চাইলে আমার ভাই বলে লাশের পরিচয় তাকে দেয়া হয়নি, শুধু জানানো হয়েছে মেন্টাল হাসপাতালে শক ট্রিটমেন্টে মারা যাওয়া লাশ। আমার ভাই রাতের খাওয়া শেষ করে ঘুমোতে চলে যায়, আর আমার মা আমার পাশে এসে শুয়ে আমার বাবাকে ফোন করেন। আমার বাবা ছিলেন একজন আর্মি মেজর, তাই তাকে নানান সময় নানান স্থানে থাকতে হতো বিধায় তিনি বাসায় থাকার সুযোগ অনেক কম পেতেন। আমার বাবা আমার মায়ের কথা শুনে বলেন এসব আমার মায়ের মনের ভুল, আর এসব নিয়ে চিন্তা না করে আমার মাকে ঘুমিয়ে যেতে বলেন। আমার মাও আমার বাবার কথা মতো ঘুমিয়ে যান সেদিনের মতো। আমার ভাই সকালের নাস্তা শেষ করে তার কাজে চলে যায়, আর আমার মা আমার সাথে বাসায় কাজ করার জন্য গল্পগুজব করা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। নাস্তা শেষ করে তার কাজে চলে যায়, আর আমার মা আমার সাথে বাসায় কাজ করার জন্য গল্পগুজব করা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। কথায় কথায় আমার মা সেদিন কিছু কথা বলতে শুরু করতে গিয়ে থেমে গেলে আমি ওনাকে জিজ্ঞাসা করলেও তিনি আমাকে সেদিন এসব কিছু জানাননি। সেদিন রাতে আমার মা আমার ভাইকে ফোন দিলে আমার ভাই বলে,
তার আসতে দেরি হবে। আমার মা আজ আর ইব্রাহিমকে ফোন না দিয়ে শুয়ে পড়েন, কিন্তু তার সাথে এরপর যা যা ঘটেছে তা শুনে আমি শিউরে উঠেছিলাম। আমার মায়ের ঘুম ভাঙার পর তিনি লক্ষ্য করেন তিনি তার ফোনে কানে ধরে আছেন, আর ওই পাশ থেকে ইব্রাহিম বলছে আমার ভাই নাকি তাকে বলছে 30-40 মিনিট যাবত ইব্রাহিম তার কাছেই কাজ করছিল, কিন্তু ইব্রাহিম এর কোনো কিছুই জানে না। আমার মা এবার এক চিৎকার দিয়ে তার ফোন ছুঁড়ে ফেলে দেন। আমার মায়ের চিৎকার শুনে আমি ঘুম থেকে উঠে দেখি আমার মায়ের সারা শরীর ঘামে ভেজা, তিনি থরথর করে কাঁপছেন। আমার মাকে কিছুটা শান্ত করে জিজ্ঞাসা করি কি হয়েছে, আর তার উত্তরে আমার মা আমাকে সবকিছু খুলে বলেন। এরপর সেদিন রাতে আমি আর আমার মা আমার ভাইয়ের জন্য অপেক্ষা করতে থাকি। আমার ভাই আজও রাত 2টা থেকে 2:10-এর মধ্যে বাসায় ফিরে আসে। আমার ভাই খেতে বসলে আমার মা তাকে জিজ্ঞাসা করে আজ সে যে অটোপসি করেছে তার পরিচয় জানে কিনা। উত্তরে আমার ভাই কিছুটা বিমর্ষ হয়ে বলে এক মানসিক রোগী যে কিনা শক ট্রিটমেন্টে মারা গেছে তার অটোপসি করেছে, কিন্তু সে তাকে নাম পরিচয় কিছুই জানানো হয়নি। আমার মা ভাইয়ার কথা শুনে সেন্সলেস হয়ে যান। আমার ভাইয়া আর আমি আমার মাকে নিয়ে বিছানায় শুইয়ে দিই। আমার মায়ের জ্ঞান ফিরে আসলে আমার মা আমার ভাইকে সবকিছু খুলে বলেন। আমার ভাই আমার মায়ের কথা শুনে কান্না শুরু করেন এবং আমার মাকে জড়িয়ে ধরে বলে মা আমার সাথেও এই একই ঘটনা ঘটে চলেছে। আমি প্রথম যেদিন এই অটোপসি করি সেদিন আমার হাত সামান্য কেটে গিয়েছিল। পরের দিন আমি আবার যখন দেখলাম এই একই কাজ আমাকে করতে হচ্ছে, তখন আমি এসব হয়তো স্বপ্ন দেখছি ভেবে গ্লাভস পরতে যাব, তখন দেখি হাতের সেই কাটা দাগটা। পরে বুঝতে পারলাম আমি কোনো স্বপ্ন দেখিনি। যদি স্বপ্ন দেখতাম তাহলে আমার হাতে কাটা দাগ থাকবে কেন? আমি বুঝতে পারি এই কাজ আমি গতকালও করেছি। আমার ভাইয়ের কথা শুনে আমার মায়ের হুঁশ উড়ে যায়, কিন্তু আমি ভাবতে থাকি আমার সাথে কিছু হচ্ছে না কিভাবে? সবার সাথে একই জিনিস বারবার হচ্ছে, কিন্তু আমার সাথে তাহলে কিভাবে হচ্ছে না এর ব্যাখ্যা আমি খুঁজে পাচ্ছিলাম না। সেদিন আমার ভাইকে আমার মা হাসপাতালে যেতে নিষেধ করেন। আমার ভাই এরপর টানা কয়েকদিন হাসপাতালে যায়নি। আস্তে আস্তে সবকিছু স্বাভাবিক হয়ে গিয়েছিল। দেখতে দেখতে 7 মাস পার হয়ে যায় আর আমার সিজারের তারিখ চলে আসে। আমার স্বাভাবিকভাবে বাচ্চা জন্ম দেওয়ার কিছুটা প্রবলেম ছিল জন্য আমাকে সিজার করানো হবে ঠিক করা হয়। আমার সিজারের ডেট ছিল ফেব্রুয়ারি 17 তারিখ, কিন্তু 12 ফেব্রুয়ারি সকাল থেকে আমার পেটে হালকা ব্যথা শুরু হয়। আমি আমার মাকে জানালে আমার মা আমাকে বলেন প্রেগন্যান্সির এসব স্বাভাবিক, কিন্তু বিকেলের দিকে আমার ব্যথা চরম আকার ধারণ করার জন্য আমার ভাই হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স নিয়ে চলে আসে আমাকে নিয়ে যেতে। অ্যাম্বুলেন্স যখন আমার বাসার সামনে আসে তখন মাগরিবের আজান শুনতে পাচ্ছিলাম। আমি প্রচন্ড ব্যথায় অজ্ঞান হয়ে যাই। বাকিটুকু আমার মায়ের কাছ থেকে শোনা। তিনি বলেন পরের দিন কুরবানির ঈদ ছিল জন্য রাস্তায় অনেক জ্যাম ছিল, তাই হাসপাতালে পৌঁছাতে অনেক দেরি হচ্ছিল। সেদিন আমাদের সাথে যা ঘটে তা জীবনের এক কালো দিন হিসেবে আমাদের মনে গেঁথে আছে আজও। আমরা জ্যাম পার করে যতবারই হাসপাতালের কাছে আসছিলাম ততবারই আমরা আবার কেন যেন আগের রাস্তায় চলে আসছিলাম। অ্যাম্বুলেন্স ড্রাইভার ভয় পেয়ে একসময় অজ্ঞান হয়ে পড়ে, আর আমার ভাই নাকি ড্রাইভারকে পাশের সিটে রেখে নিজে গাড়ি চালানো শুরু করে, কিন্তু বারবার আমরা সেই আগের রাস্তায় ফিরে আসছিলাম। আমার মা ডাক্তার হওয়ায় তিনি অ্যাম্বুলেন্সেই আমার ডেলিভারি শুরু করে দেন, কেননা তিনি ভালোভাবে বুঝতে পারছিলেন না আজ হাসপাতালে পৌঁছানো সম্ভব হবে কিনা। কিন্তু আমার মা ডেলিভারি শুরু করার সাথে সাথে অ্যাম্বুলেন্সের ভেতরে লাইট নিভে যায় এবং আমার মা তার কানে খুব হালকা একটা ফিসফিস আওয়াজ শুনতে পান। আমার মা প্রচন্ড ভয় পেয়ে যান আর আমার ভাইকে গাড়ি থামিয়ে পেছনে এসে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালাতে বলেন। আমার ভাই সাথে সাথে গাড়ি থামান, যা ছিল অন্ধকারাচ্ছন্ন একটি নির্জন রাস্তা। এই সময় বারবার আমার মায়ের ফোনে আমার বাবার কল আসছিল, কিন্তু তিনি তা রিসিভ করেননি, কারণ আমার জীবন নিয়ে টানাটানি অবস্থা। আমার ভাই পেছনে এসে লাইট জ্বালানোর সময় দেখে তার ফোন অফ, আর সাথে আমার মায়ের ফোনও অফ। অন্ধকারে অ্যাম্বুলেন্সের ভেতরে আমার ভাই আর আমার মা দেখতে পান দুইটি চোখের মতো কিছু, কিন্তু যাদের মধ্যে সাধারণ চোখের দূরত্ব ছিল অনেক বেশি, যা একবার বন্ধ হচ্ছে আবার জ্বলে উঠছে, আবার একবার বন্ধ হচ্ছে আবার জ্বলে উঠছে, আর একবার আমার মা অন্যবার আমার ভাইয়ের দিকে তাকাচ্ছে। কিছুক্ষণ পর আমার মা আর ভাই শুনতে পান অ্যাম্বুলেন্সের ভেতরে কেউ কিছু খাচ্ছে এমন আওয়াজ হচ্ছে। আওয়াজটা আসছিল অনেকটা শসা বা গাজর খাওয়ার আওয়াজের মতো। আমার মা ভাই আল্লাহকে স্মরণ করতে করতে দোয়া পাঠ করতে থাকেন। কিছুক্ষণ পর সব ঠিক হয়ে যায়, অ্যাম্বুলেন্সের লাইট আপনা আপনি জ্বলে যায়। আমার মা সাথে সাথে কাজ শুরু করেন, আমার ডেলিভারি সম্পন্ন করেন, কিন্তু তারা বাচ্চা বেরিয়ে এলে দেখেন সেটা দেখার জন্য তারা প্রস্তুত ছিলেন না, তারা নিজেদেরকে ধরে রাখতে পারেননি। আমার মা দেখেন আমার হাতে আমার বাচ্চা, যার শরীরের বিভিন্ন জায়গায় চামড়া ফেটে গেছে। দেখে মনে হচ্ছিল বাচ্চাটা পেটের ভেতর থেকে কেউ টেনে চামড়া তার ভেতর দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে এবং তার জন্য ছিঁড়ে বাইরে চলে এসেছে। দুটি কোটরের অনেক ভেতরে ছিল তার সদ্য জন্মানো বাচ্চাটির মুখে দাঁত এবং নাভির সাথে লেগে থাকা কর্ড কামড়ে ছিল সেই দাঁত দিয়ে। এসব দেখে আমার মা আর ভাই অজ্ঞান হয়ে যান।
সকালে তাদের চেতনা ফেরে গাড়ির ড্রাইভারের ডাকে। ড্রাইভার তাদেরকে অনেক বকাঝকা করেছিলেন, কারণ আমার ভাই নাকি তাকে পান খেতে দিয়েছিল, যা খাবার পর নাকি সে অজ্ঞান হয়ে যায়। আমার মা আর ভাই জ্ঞান ফিরলে দেখেন অ্যাম্বুলেন্সে আমি নেই, কোনো বাচ্চা বা কোনো রক্তের ছাপও নেই। আমার মা আর ভাই ড্রাইভারকে আমাদের বাসায় পৌঁছে দেবার অনুরোধ করেন, আর ড্রাইভার তাদের বাসায় পৌঁছে দিয়ে যায়। আমার মা বাসায় ঢুকে দেখেন আমার বাবা আর আমার হাজব্যান্ড আমার পাশে বসে আছেন, আর আমার কোলে আমার নবজাতক এক ফুটফুটে কন্যা শিশু। আমার মা আমাকে আর আমার কোলের সন্তানকে দেখে কান্নায় ভেঙে পড়েন আর জিজ্ঞাসা করেন আমি অ্যাম্বুলেন্স থেকে কিভাবে চলে আসলাম। কিন্তু আমি তাদের কথার কোনো আগামাথা কিছুই বুঝতে পারছিলাম না, কেননা আমার মা ভাই সন্ধ্যায় অ্যাম্বুলেন্স আনার কথা বলে সেই যে বেরিয়ে গিয়েছিল আর ফিরেই আসেনি। তাই আমি ব্যথা সহ্য করতে না পেরে আমার বাবা আর আমার হাজব্যান্ডকে ফোন দিলে তারা আমার জন্য ডাক্তার নিয়ে আসে এবং বাসায় আমার ডেলিভারি করানো হয়। আমার মা তখন আমাদের সবার সাথে গতকাল রাতে ঘটা ঘটনা শেয়ার করেন, কিন্তু আমার বাবা বিশ্বাস করতে নারাজ ছিলেন, আর আমাকে এভাবে ফেলে যাওয়ার জন্য তিনি আমার ভাই আর আমার মায়ের সাথে কথা বলা বন্ধ করে দেন। আমার বাবাকে অনেক বোঝানোর চেষ্টা করেন, আমার বাবা কিছুতেই এই ব্যাপারটি মেনে নিতে পারছিলেন না, কেননা তিনি আর্মিতে থাকার কারণে কোনো ধরনের অনিয়ম বা দায়িত্বহীনতা একেবারেই পছন্দ করতে পারেন না। এরপর আমি কয়েক মাস আমার বাবার বাড়িতে আমার মায়ের সাথেই থাকি, কিন্তু তেমন কোনো কিছু হয়নি। কিছুদিন পর আমার ভাইয়ের কাছে একটা অটোপসির কাজ আসায় আমার ভাই সকালে উঠে দ্রুত হাসপাতালে চলে যায়। হাসপাতালে গিয়ে দেখে তার কলিগ তার জন্য অপেক্ষা করছে। আজকের অটোপসিতে সে আমার ভাইকে সাহায্য করবে। আমার ভাই যথারীতি রুমে যায় আর দেখে টেবিলে একটা ছোট বাচ্চার লাশ রাখা। লাশের ওপর থেকে কাপড় সরাতেই আমার ভাই আঁতকে ওঠে। সে দেখে এই লাশ ঠিক তারা যে অ্যাম্বুলেন্সে সেদিন যে বাচ্চাটি দেখেছিল তার মতো। আমার ভাইকে দেখে লাশটি তার মুখে থাকা নাভির কর্ড যেন বের করে নিয়ে আসছে, এরকম একটা ব্যাপার। আমার ভাইয়ের কলিগ অটোপসির জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি রেডি করছিল, আর আরিফের চিৎকার শুনে সে আরিফের দিকে তাকিয়ে দেখে সে ফ্লোরে পড়ে আছে, ঘাড়ে হাত দিয়ে রেখেছে। আরিফের কলিগ তাকে কোনো রকমের ধরে চেয়ারে বসায় আর আরিফ তাকে সবকিছু খুলে বলে। আরিফের কলিগ অবাক হয়ে যায় এই দেখে যে লাশ আরিফ যেমন বলেছে তেমন নয়, লাশটি ছিল অন্য সাধারণ কোনো লাশের মতোই, কিন্তু আরিফের ঘাড়ে তাজা কামড়ের দাগ, অর্থাৎ ওই লাশটি আরিফের ঘাড়ে কামড় বসিয়ে দেয় এমনটি দাবি করেছেন তিনি, যা পরিষ্কার দেখা যাচ্ছিল। আরিফের কলিগ তার ঘাড়ের ক্ষততে ব্যান্ডেজ করে দিতে গিয়ে দেখেন সেখানে অনেক গভীর কাটা, এবং এই কাটা পরিষ্কার করতে গিয়ে সে তার ভেতর থেকে একটি মরা তেলাপোকার মাথা বের করে নিয়ে আসে। সে আরিফকে এই বিষয়ে কিছু জানায়নি আরিফ ভয় পাবে বলে, তাই সে আরিফের ক্ষতস্থানে ব্যান্ডেজ করে দিয়ে তাকে বাড়িতে পৌঁছে দেয়। সে আমাদের বাসায় এসে আমার মাকে পুরো ঘটনা খুলে বলে। পেছন থেকে আরিফ সবকিছু শুনে ফেলে, যা আমার মা বা আরিফের কলিগ কেউ খেয়াল করেনি। কিছুক্ষণ পর আরিফের রুম থেকে প্রচন্ড শব্দ আসতে থাকে। আমার মা আরিফের কলিগ দরজার ভেতর থেকে বন্ধ রেখে দ্রুত প্রতিবেশীর কাছে হেল্প চাইলে আমাদের প্রতিবেশীরা এসে সবাই মিলে দ্রুত দরজা ভেঙে দেখে আমার ভাই ফ্যানের সাথে ঝুলছে। দ্রুত তাকে নামিয়ে নিয়ে আসা হয় এবং হাসপাতালে নেওয়া হয়। আমার মা প্রচন্ড কান্নাকাটি করা সত্ত্বেও খেয়াল করেন হাসপাতালে যাওয়ার সময় একটু পর রাস্তায় একটি লোককে দেখা যাচ্ছিল, যে বারবার আমার মায়ের দিকে তাকিয়ে হাসছিল। লোকটি ছিল অনেক লম্বা আর তার চোখগুলো ছিল অনেক ছোট। তার সামনে অনেকগুলো দাঁত ছিল, তাই সে মুখের বিকৃত হাসি আমার মায়ের শরীরে রক্ত হিম করে দিচ্ছিল। আমার মা অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে আমার ভাইকে হাসপাতালে নিয়ে তার চিকিৎসা করা শুরু করেন। আমার ভাইয়ের প্রায় 7 ঘন্টা জ্ঞান ছিল না। আমার ভাইকে বেডে রেখে আমার মা বাবাকে কল করে সব জানিয়ে ওয়াশরুমে যান ফ্রেশ হতে। আমার মা ফিরে এসে দেখেন আমার ভাই কাত হয়ে শুয়ে আছে আর তার ঘাড়ের সেই ক্ষতটাতে ব্যান্ডেজে জমে থাকা রক্ত খাচ্ছে কয়েকটি তেলাপোকা। আমার মা এটা দেখে খুব ভয় পান। আমি আর আমার বাবা পৌঁছালে আমাদের সব খুলে বলেন, কিন্তু আমার বাবা প্রতিবারের মতো এবারেও কিছুই বিশ্বাস করেননি। আমার ভাইয়ের জ্ঞান ফিরলে তাকে জিজ্ঞাসা করা হয় সে কেন সুইসাইড করতে গিয়েছিল। সে বলে আমাদের কথা শুনে রুমে গিয়ে দেখে তার সামনে অটোপসি রুমে সেই বাচ্চাটি এসে দাঁড়িয়ে আছে। বাচ্চাটাকে জোর করে 1 গ্লাস পানি খাওয়ায়। সেই পানির মধ্যে সে আঙুল থেকে 1 ফোঁটা রক্ত মিশিয়ে আমার ভাইকে খাওয়ায়। এরপর আমার ভাইয়ের আর কিছু মনে নেই। আমার মা তখন আমাদের এলাকার এক হুজুরের পরামর্শ নেন, কিন্তু কোনো হুজুরই কিছু বুঝতে পারছিলেন না। আমার ভাই সুস্থ হতে প্রায় 4 মাস লেগেছে। আমার ভাই সুস্থ হলে তার সাথে তেমন কিছু ঘটেনি। কিছুদিন পর আমি, আমার মা, আমার ভাই, আমার হাজবেন্ড গ্রামে আমার নানুর বাড়িতে যাই এক মামাতো ভাইয়ের বিয়েতে। আমার গ্রামের বাড়িটি ছিল শহরের মতোই পাকা বাড়ি। আমি প্রায় 4 বছর পর আমার নানু বাড়িতে গিয়েছিলাম। আমরা সকলেই অনেক উৎসাহিত ছিলাম আমার মামাতো ভাইয়ের বিয়ে নিয়ে। আমার নানু বাড়িতে গেলাম, আমার ভাইয়ের বিয়ে একদম ঠিকঠাক ভাবে মিটে গেল। আমার মামাতো ভাই একদিন রাতে আমার হাজবেন্ড ও আমার ভাইকে বলল সে মাছ ধরতে যাবে, আর সে চায় আমার হাজবেন্ড আর আমার ভাই যেন তার সাথে মাছ ধরতে যায়। আমার হাজবেন্ড আমাকে ডেকে বললেন তিনি আর আরিফ আমাদের মামাতো ভাইয়ের সাথে যাচ্ছেন মাছ ধরতে। আমি তাদের তাড়াতাড়ি চলে আসতে বললাম।
আর তারা তিনজন আমার চোখের সামনে মাছ ধরতে আমাদের বাড়ি থেকে 600 থেকে 650 মিটার দূরে একটি বিলে চলে গেল। খুব বেশি রাত হয়নি তখন। আমার ভাই আর আমার হাজবেন্ড বড়শি নিয়ে বেরিয়ে পড়ে রাত 7টার কিছু আগে। আমি, আমার মা, আমার নানু আর আমার বাড়ির নতুন এক বউ রুমে বসে কথা বলছিলাম। প্রায় 1 ঘন্টা পর আমার মামাতো ভাই ফিরে আসে আমাদের রুমে এবং এসে আমাকে বলে তার কয়েকজন বন্ধু আমার হাজবেন্ডের সাথে পরিচিত হতে চায় আর জিজ্ঞাসা করে আমার হাজবেন্ড কোথায়। আমি তার কথা শুনে অবাক হয়ে বলি সে নিজেই আমার ভাইকে আর আমার হাজবেন্ডকে নিয়ে মাছ ধরতে গেল আমার সামনে, আর এখন সে নিজেই জিজ্ঞাসা করছে আমার হাজবেন্ড কোথায়। আমার কথা শুনে তার মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে কাউকে কিছু না বলে তার বন্ধুদের নিয়ে চলে যায় সেই বিকেলে বিলের কাছে। সেখানে গিয়ে আমার ভাই দেখে আমার হাজবেন্ড ভয়ার্ত দৃষ্টিতে আমার ভাইয়ের দিকে তাকিয়ে আছে আর আমার ভাই অজ্ঞান অবস্থায় মাটিতে পড়ে আছে। আমার ভাইয়ের মুখে একটা বড় শোল মাছের মাথা ঢুকে আছে আর সে অজ্ঞান অবস্থাতেই সেই মাছের মাথা চাপিয়ে খাচ্ছে। এটা দেখে আমার মামাতো ভাই আর তার বন্ধুদের সাহায্যে আমার ভাইয়ের মুখ থেকে টান দিয়ে মাছ বের করা হয় এবং তার মুখের সামনের 2টি দাঁত খুলে চলে আসে যা মাছটির ঘাড়ের মধ্যে ঢুকেছিল। আমার মামাতো ভাই ও তার বন্ধুরা আমার হাজবেন্ড ও আমার ভাইকে নিয়ে দ্রুত বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে এলে আমার হাজবেন্ডকে জিজ্ঞাসা করা হয় কি হয়েছিল। আমার হাজবেন্ড বলেন তারা যার সাথে সে বিলে গিয়েছিল সে আমার মামাতো ভাই না, সে মানুষ না, সে অন্য কিছু। আমার হাজবেন্ড বলেন তারা সেখানে পৌঁছলে বিলের মাঝে ছিপ ফেলার পর একটা বড় শোল মাছ পায় আমার ভাই। এরপর আমার মামাতো ভাই সেজে থাকা সেই ছেলেটি অর্থাৎ যে সেই ভদ্রলোকটি যে আমার ভাইকে এই শোল মাছ খেতে বলে। আমার ভাই ভেবেছিল তার সাথে হয়তো মজা করছে, তাই হাসতে হাসতে আবার বিলে জাল ফেলে। বিলে ছিপ ফেলার পর হঠাৎ সে কান্নার আওয়াজ শুনতে পায়। কে যেন বিলের মাঝে থাকা একটা বাঁশের ওপর বসে কান্না করছিল মনে হচ্ছিল। তখন আমার ভাই, আমার মামাতো ভাই সেজে থাকা জিনিসটার দিকে তাকিয়ে দেখে আমার চোখ অনেক ছোট আর সামনের 2টি দাঁত নেই। আমার ভাই আমার হাজবেন্ডের এই দৃশ্য দেখে অনেক ভয় পান। সেই জিনিসটা তখন আমার ভাইয়ের ধরা শোল মাছটি হাতে নিয়ে আমার ভাইয়ের কাছ থেকে প্রচন্ড রাগান্বিত গলায় বলে তোকে না মাছ খেতে বলেছি, যা বলছি তাই কর। আমার ভাই খেতে রাজি হন না। তখন সে সেই জিনিসটি অর্থাৎ শোল মাছটি নিয়ে আমার ভাইয়ের কাছে এসে মাছটি তার মুখে সজোরে ঢুকিয়ে দেয়। আমার হাজবেন্ডের এই দৃশ্যটি সেখানে দাঁড়িয়ে দেখেছিল। আমার মামাতো ভাই সেখানে পৌঁছানোর পরে সেই জিনিসটি আমার হাজবেন্ড আর দেখতে পাননি। আমার ভাইয়ের জ্ঞান ফিরে আসে পরদিন সকালে, কিন্তু তাকে জিজ্ঞাসা করা হলে সে বলে আমার হাজবেন্ড নাকি তাকে জোর করে তার মুখে মাছ ঢুকিয়ে দিয়েছে। এই কথা শুনে আমার হাজবেন্ড একেবারে বেকায়দায় পড়ে যান। তিনি কিছুই বুঝে উঠতে পারছিলেন না, কি বলবেন সেটা বুঝতে পারছিলেন না। আমার ভাই আমার হাজবেন্ড ছাড়া আর কেউ ছিল না যে তার পক্ষে কথা বলবে। তখন আমার ভাই আরিফকে বলেন তার সাথে মাছ ধরতে গিয়েছিল যে সে কোনো মানুষ ছিল না। আমার ভাই তখন সবকিছু বুঝতে পারে। গ্রামের বাড়িতে আসার পর অদ্ভুত একটা বিষয় লক্ষ্য করছিলাম, আর তা হলো আমার নানু একটি বিড়াল পালতেন। বিড়ালটি ছিল বিদেশি বিড়ালের মতো। বিড়ালটি আমার মা আর নানুকে অনেক কষ্টে খোঁজ করে এনে দিয়েছিলেন। বিড়ালটি খুবই আদুরে ছিল। এর আগে আমি যখনই বাড়িতে যেতাম তখনই সে আমার কাছে এসে বসতো আর আদর চাইতো। আমার মাকেও সে খুব পছন্দ করত। কিন্তু এইবার অন্য কোনো রকম একটা চিত্র লক্ষ্য করি, আর তা হলো বিড়ালটি আমাকে বা আমার মাকে বা আমার ভাইকে দেখে হিংস্রভাবে কামড়াতে চলে আসে। আমার নানু অনেক অবাক হন ব্যাপারটি দেখে। আমার ভাইয়ের সাথে যা কিছু হচ্ছে তার জন্য কিছুই আমার মা আমার নানুর সাথে শেয়ার করেন এবং আমার মা রাজি হন, কিন্তু আমার হাজবেন্ড তখন ছুটি শেষ হয়ে যাওয়ার কারণে চলে গিয়েছিলেন। পরের দিন আমার নানু আমাদের ফজরের নামাজ পড়তে ডাক দেন। গ্রামে যাওয়ার পর আমাদের বাড়ির মহিলারা একসাথে জামাতে নামাজ আদায় করতেন। নামাজ শেষ হলে আমাদের বাড়িতে এক হুজুর আসেন। তিনি আমার নানুকে বলেন আমার ভাইকে তিনি দেখতে চান। আমার ভাই পুরোপুরি সুস্থ না হওয়ায় সে ঘুমোচ্ছিল আর আমি আমার মেয়েকে কোলে নিয়ে খাওয়াচ্ছিলাম, কারণ ও অনেক কান্নাকাটি করছিল। আমার ভাই রুম থেকে ফিরে আসার পর হুজুর বলেন আমার ভাইয়ের কোনো সমস্যা নেই, তিনি আমার মায়েরও কোনো সমস্যা নেই জানান। আমার মা তখন জিজ্ঞাসা করেন তাহলে সমস্যাটা কার? আমার মাকে হুজুর বলেন সমস্যাটা নাকি আমার। আমার মা হুজুরের কথা বিশ্বাস করলেন না, কেননা আমি একমাত্র মানুষ যার সাথে এখনো কিছুই হয়নি। তাহলে সমস্যাটা কিভাবে আমার হলো? আমার মা তখন হুজুরকে জিজ্ঞেস করলে তিনি বলেন এই দুনিয়ায় এমন অনেক কিছু আছে যা আমরা নিজেরা স্বাভাবিকভাবে দেখতে পাই, আর কিছু আছে যা আমরা ধোঁকার মাধ্যমে দেখতে পাই। হুজুর তখন আমার মাকে বলেন আপনার মেয়ের উপরে কালো জাদু করে গৈলান জিন তার কাছে পাঠানো হয়েছে। এই জিন প্রচন্ড ছলনাময়ী। সে আপনার মেয়েকে কিছু করতে পারছে না জন্য আপনার ছেলের সাথে এসব করে আপনাদের বুঝাচ্ছে যে আপনার ছেলের সমস্যা আছে আর আপনার মেয়ের কোনো সমস্যা নেই। কিছুদিন আগে আপনারাও আমার কথা এই জন্যই বিশ্বাস করেননি। গৈলান জিন নিজেই কালো জাদু করতে সক্ষম। এই জিনকে জাদুকর হিসেবে আখ্যায়িত করা হয়। কেউ কালো জাদু করে এই জিনকে আপনার মেয়ের কাছে পাঠিয়েছে তার বড় কোনো ক্ষতি করার জন্য। এখনো বেশি দেরি হয়নি, যদি আপনি চান তাহলে আমি সাহায্য করতে পারি। এইসব শুনে আমার মা প্রচন্ড আতঙ্কিত
হয়ে যান এবং আমার নানুকে বলেন তিনি যেন যা সিদ্ধান্ত নেবার নেন। আমার নানু তখন হুজুরের সাহায্য করতে বলেন। হুজুর বলেন আগে জানতে হবে এই জাদু কিভাবে করা হয়েছে। হুজুর বলেন তিনি এইটাও জানতে পারবেন কে এই জাদু করেছে যদি আমরা জানতে চাই আর কি। আমার মা হুজুরকে বলেন তিনি জানতে চান এর পেছনে কে আছে। হুজুর আগামীকাল আসবেন জানান। আর আমার মা নানুকে 20 কেজি দই 20 কেজি রসগোল্লা কিনে একটা অন্ধকার ঘরে আজ রাত 9টার মধ্যে রেখে দিতে বলেন। আর ফজরের আগে কেউ যেন সেই ঘরে প্রবেশ না করে সেই ব্যাপারে সাবধান করে দিতে বলেন। আমার নানু সেই দিন বিকেল বেলায় আমার মামাতো ভাইকে পাঠান মিষ্টি কিনে আনার জন্য। রাত 8টার মতো বেজে যায় রুমে মিষ্টি রাখতে। সেদিন রাতের বেলা আমরা কেউ ঘুমোতে পারিনি। সেদিন রাতে সেই রুম থেকে থালা বাসনের ঝনঝন আওয়াজ আসছিল বারবার। সকালে আমরা নামাজ শেষ করলে হুজুর আসেন আর নানু তার কাছে জানতে চান কালো জাদু কে করেছে আর কিভাবেই বা করেছে। হুজুর উত্তরে বলেন মিয়াদ নামের কাউকে চিনি কিনা আমি। এখানে উল্লেখ করে রাখি মিয়াদ নামটি ছদ্মনাম নয়। হুজুরের কথা শুনে আমার মায়ের কিছু বোঝার বাকি রইল না। আমার মা বাবা আমার বিয়ের জন্য যখন পাত্র খোঁজ করছিলেন তখন একটি ছেলের সাথে আমার প্রায় 90% বিয়ে ঠিক হয়ে গিয়েছিল। সেই ছেলের নাম ছিল মিয়াদ। কিন্তু আমার বাবা অনেক লোক লাগিয়ে খোঁজ নিয়ে জানতে পারেন মিয়াদের আগেও 2টি বিয়ে হয়েছে এবং তার একটি ছেলেও আছে। মিয়াদ ছিল নেশাগ্রস্ত। আমার আগেই কিছুটা সন্দেহ হয়েছিল কারণ বিয়ের কথা চলাকালীন সময়ে সে আমার বাসার ল্যান্ডলাইনে ফোন করত আর তার কথা শুনে আমার কাছে মনে হতো সে নেশাগ্রস্ত। আমার বাবাকে আমি বিষয়টি জানালে আমার বাবা খোঁজ নিয়ে তার ব্যাপারে বাকি সব জানতে পারেন। এরপর মিয়াদের সাথে আমার বিয়ে ভেঙে দেন। আমার মা হুজুরকে বলেন তিনি মিয়াদ নামের সাথে পরিচিত। আমার মা আর আমি হুজুরের কথা বিশ্বাস করতে বাধ্য হয়েছিলাম, কেননা মিয়াদের কথা আমি, আমার মা, আমার বাবা আর আমার ভাই ছাড়া কেউই জানতো না। এমনকি আমার নানুও জানতো না। আর তাই হুজুরের এই নাম জানার কোনো প্রশ্নই আসে না। মিয়াদ নিজেও এই কালো জাদু করেছে। মিয়াদ অনেক আগে থেকে এসব করত। আপনার মেয়ের ওপর যদি বিয়ের আগেই কালো জাদু করা হয়েছে, যে গৈলান দ্বারা আপনার মেয়েকে জাদু করা হয়েছে তা আপনাদের বাড়ির কাছে যে সিমেট্রি আছে সেখানেই থাকতো। কিন্তু সে আপনার মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য তেমন কিছু করতে পারেনি। আপনার মেয়েকে সে নিজের জন্য পাগল বানিয়ে দিতে চেয়েছিল কিন্তু পারেনি। তাই সে আপনার ছেলের সাথে এসব করছে আপনাকে পথভ্রষ্ট করার জন্য। আপনার মেয়েকে সে সুযোগ পেলে নিয়ে যেত, কিন্তু আপনাদের বাসায় থাকা বিড়ালের জন্য পারেনি। বিড়াল খুবই পবিত্র আর তা খারাপ কিছুর উপস্থিতি বুঝতে পারে। খারাপ কিছু বিড়াল ভয় পায়, তাই জিন এখনো আপনাদের মেয়েকে কিছু করতে পারেনি। আপনার ছেলের ওপর ভর করেও আপনার মেয়ের ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু আপনাদের বিড়াল তা হতে দেয়নি। না হলে যেদিন আপনারা এইখানে এসেছিলেন সেদিনই আপনার মেয়েকে মেরে ফেলতে চেয়েছিল মিয়াদের পাঠানো সেই গৈলান জিন। কালো জাদুর মাধ্যমে জিন তার ক্ষমতা বৃদ্ধি করেছিল আপনার মেয়েকে মারার জন্য। আগে ক্ষমতা কম থাকায় কিছু করতে পারেনি, কারণ আপনার মেয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করত। এই বাসায় বিড়াল থাকায় ক্ষমতাও কমে গিয়েছিল। আজ রাতে আমি তাকে হাজির করব আর তাকে বোঝানোর চেষ্টা করব, কিন্তু এজন্য আপনাদের অনেক দামি কিছু হয়তো হারাতে হতে পারে। আমার মা আর নানু এই কথা শুনে খুব ভয় পেয়ে যান। আমার বাবাকে আমার মা ফোন দিয়ে আসতে বলেন। আমার বাবা অনেক ব্যস্ত থাকার পরও চলে আসেন আমাদের গ্রামের বাড়িতে। সন্ধ্যায় আজান দিলে আমরা হুজুরের জন্য অপেক্ষা করতে লাগলাম। হুজুর একটু দেরিতে আসায় তিনি ইশার নামাজ পড়ে একটি রুমে শুধুমাত্র একটা মোমবাতি জ্বালিয়ে আমাকে, আমার বাবা মা, আমার ভাই, আমার নানুকে রুমে থাকতে বললেন। এরপর হুজুর আমার মাথায় হাত দিয়ে দোয়া পড়তে শুরু করলেন। এর আগে আমাকে বসিয়ে একটা চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছিল যেন আমি কোনোভাবেই কোনো কিছু করতে না পারি জিন আমার উপরে ভর করলে। হুজুর আমার মাথার উপরে হাত দিয়ে দোয়া পড়তে শুরু করেন এবং হুট করে আমার কি হলো, আমি খুব অন্ধকার একটা ঘরে বন্দি। আমি অনেক আওয়াজ দিচ্ছি কিন্তু কেউ আমার আওয়াজ শুনতে পাচ্ছে না এমন মনে হচ্ছে। এরপরে ঘটনা আমি আমার মায়ের মুখ থেকে শুনেছি, যা ছিল এরকম। আমি নাকি হুজুরের দোয়া পড়ার সাথে সাথে অজ্ঞান হয়ে যাই। কিছুক্ষণ পর আমি প্রচন্ড মাথা ঝাড়া দেই আর আমার চুল আমার মুখের সামনে এসে পড়ে, আমার চেহারা ঢেকে দেয়। এই অবস্থায় আমি নাকি গড়গড় করতে থাকি এবং আমি অনেকবার চেষ্টা করছিলাম নিজের হাত কামড়াবার, কিন্তু আমার হাত বাঁধা ছিল জন্য আমি তা পারিনি। হুজুর আমার উপর ভর করা জিনকে জিজ্ঞেস করেন সে কেন এখানে এসেছে। সে বলে আমার নাম বাতিয়া, আমি এই মেয়ের আত্মা নিতে চাই। এই জিন ছিল বয়স্ক এবং অনেক শক্তিশালী। এমন চলাকালীন এক সময় আমি নাকি আবার মাথা ঝাড়া দিলে আমার চেহারা সবার সামনে ভেসে ওঠে। আমার চেহারা ছিল আমার ভাইকে হাসপাতালে নেবার সময় আমার মা রাস্তায় একটু পরপর যাকে দেখেছিল ঠিক তার মতো। আমার চোখ নাকি অনেক ছোট ছিল, আমার কোনো নাক ছিল না, নাকের স্থানে একটি কাটার মতো কি যেন ছিল। হুজুর এরপর আমার উপরে জমজমের পবিত্র পানি ছিটিয়ে দেন আর আমি নাকি প্রচন্ড যন্ত্রণায় চিৎকার করতে থাকি। এরপর জিন আমার শরীর ছেড়ে দেওয়ার আগে বলে 20 বছর, মেয়ের 20 বছর হলে তোকে নিয়ে যাব, কেউ কিচ্ছু করতে পারবে না। এখানে বাতিয়া আমার মেয়েকে নিয়ে যাওয়ার কথা বলছে। এই কথা বলে বাতিয়া আমার শরীর ত্যাগ করে, আমি জ্ঞান ফিরে পাই।
জ্ঞান ফেরার পর আমাকে সবকিছু জানানো হয়। হুজুর সেদিন আমাকে আর আমার মেয়েকে দুটি শক্তিশালী তাবিজ দেন আর বলেন এই তাবিজ দুটি যেন কখনোই হাতছাড়া না হয়। যদি হয় তাহলে আমার মেয়েকে 20 বছর পূর্ণ হবার পর সেই জিন নিয়ে যাবে আর আমার মেয়েকে মেরে ফেলবে। আমি আগামী 2023 সালের 13 ফেব্রুয়ারি আমার মেয়ের জন্মদিন। আমি জানি না কি হবে সেদিন, আমি বেঁচে থাকবো কিনা বা আমার মেয়ে আমার কাছে থাকবে কিনা আমি জানি না। এখনো মাঝে মাঝে কেউ আমাদের দিকে নজর রাখছে, আমাদের জন্য অপেক্ষা করছে। মেয়াদের ব্যাপারে আমার বাবা মা অনেক খোঁজ করেছিলেন, কিন্তু পরে আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এভাবেই আতঙ্ক নিয়ে বেঁচে আছি আমি। আমার জন্য দোয়া করবেন।